Thank you. অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এলজিডির প্রধান প্রকৌশলী জনাব আলী আখতার হোসেন সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন স্থানীয় সরকার বিভাগের সুযোগ্য সচিব জনাব আবু হেনা মোর্শেদ জামান, এলজিডির আমার প্রিয় প্রকৌশলী বিন্দু, কর্মকর্তা বিন্দু, সাংবাদিক বিন্দু, সুধী বিন্দু, আসসালামু আলাইকুম। আমি আজকে মূলত এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছি এবং আপনাদের প্রধান প্রকৌশলীকে বলেছিলাম এবং আমাদের সচিব সাহেবকে বলেছি যে তিনি নতুন যোগদান করেছেন, তো আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানের সাথে আমারই দায়িত্ব এই মন্ত্রণালয়ের অভিভাবক হিসাবে আপনাদের সাথে ওনার একটা মত বিনিময় করে দেওয়া এবং সেই উপলক্ষে মূলত আসা, এবং যখনই আসি যে উপলক্ষে আসি আপনাদের সাথে কিছু মত বিনিময়, আমার কিছু কথা বলি এবং এই বলা এবং শোনা দুইয়ের মধ্য থেকে গত 5টি বছর আমি সময় কাটাইছি আপনাদের সাথে। আমি খুশি হয়েছি যে আপনারা আমাকে প্রথম থেকেই অত্যন্ত সাদরে গ্রহণ করেছেন এবং কিছু কিছু তিক্ত অভিজ্ঞতার পাশাপাশি আমাদের অনেক মধুর স্মৃতিও আছে। আমরা অনেক ভালো করেছি। আমি সচিব সাহেবকে বলতেছিলাম যে আমি যখন প্রথম মন্ত্রী হলাম তো তখন আমার কাছে রোডস অ্যান্ড হাইওয়েজের এলজিডি রাস্তাকে রোডস অ্যান্ড হাইওয়েজে স্থানান্তরিত করার জন্য প্রচুর আবেদন আসতো। তো আমি প্রধান প্রকৌশলী সহ প্রকৌশলীবৃন্দুর সাথে যখন কথা বলতাম তখন ওনারা বলতো যে স্যার, যে রাস্তাটা আমরা খুব ভালো করে সুন্দর করে এখন এটাকে ডেভেলপ করেছি, এই সময় ওনারা এরকম আবেদনটা করছেন যে এই রাস্তাটা নিয়ে যাওয়ার জন্য। তো তখন স্বাভাবিকভাবে আমার একটা সৃষ্টি, আমার অনেক স্মৃতি আছে, আমার মানে আপনাদের, তো এই স্মৃতিটাকে আরেকজন নিয়ে যাবে, তো এটা আমাদের কাছে আমার কাছেও একটু ভালো লাগতো না। তো এভাবে কিন্তু ভালো না লাগলেও কিন্তু বিভিন্নভাবে আমার কাছে চাপও আসতো, অনুরোধও আসতো, কিন্তু আমি দিতে বাধ্য হতাম এবং কখনো কখনো আমি বলতাম যে না দিয়ে পারলে দেবেন না। কিন্তু আমি সচিব সাহেবকে কিছুক্ষণ আগে বললাম, এখন এরপর প্রথম এরকম ছিল 1 বছর 1.5 বছর, পরবর্তীতে আস্তে আস্তে দেখা যাচ্ছে এটার পরিমাণ কমে যাচ্ছে। একটা সময় এমন আসলো যে আমি দীর্ঘদিন পর্যন্ত এরকম কোনো আবেদন পাইনি যে এলজিডি রাস্তাটি রোডস অ্যান্ড হাইওয়েজে হ্যান্ডওভার করার জন্য। তো ইতিমধ্যে আমি কয়েকটি আবেদন এবং ব্যক্তিগতভাবে ওরালি আমাকে অনুরোধ করা হয়েছে যে রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তা আমরা এখন নেওয়ার জন্য, এবং আমি নামটা বলেছি, সত্য ঘটনা। তো বিষয়টা হলো যে এলজিডি নিশ্চয়ই আজকে এই রকম একটা সম্মানজনক জায়গায় তার স্থান উপনীত করতে সক্ষম হয়েছে। তো আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে,
যার আজীবনের লালিত স্বপ্ন একটি সুখী সমৃদ্ধ স্বাধীন বাংলাদেশ গড়া, এবং এই বাংলাদেশ গড়তে গিয়ে উনি সারা জীবন জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন মোকাবিলা করেছেন, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা এনেছেন এবং স্বাধীন দেশকে সোনার বাংলা গড়ার জন্য স্বপ্ন দেখে যাত্রা আরম্ভ করলেন। এবং এই যাত্রাপথ কখনোই মধুর ছিল না। দুর্গম পথটি অতিক্রম করে যে দেশের মানুষ, আমি এর আগেও এখানে বলেছিলাম, বলতো সারাদিন মাগো কিছু খাইনি, আল্লাহর কাছে একটা ভাত দেন। আমাদের দারিদ্রতা যেখানে ছিল 42%, আমাদের খাদ্য ঘাটতি 40 লক্ষ টন, আমাদের বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ ব্যবস্থাপনা ছিল মাত্র 16%, আমাদের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত নাজুক, আমাদের শিক্ষার হার ছিল কম। এরকম ইত্যাকার আমরা প্রতিকূলতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি সৌভাগ্যবান, প্রথম 96 সনে আমি সংসদ সদস্য হই, আর শেখ হাসিনার নেতৃত্বে তখন সরকার গঠিত হয়। মাত্র 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো তখন। এই 1600 মেগাওয়াট থেকে তখনই 4300 মেগাওয়াটে উপনীত করা হয়। খাদ্য ঘাটতি তখনই মোকাবিলা করা হয়। আমার জন্মগ্রামে, গ্রামের মানুষের খাদ্যের জন্য আত্মনাদ আমি দেখেছি, এবং দারিদ্রতার কষাঘাতে মানুষ নিষ্পেষিত কিভাবে হয় সেটা আমি দেখেছি। আমাদের খাদ্য ঘাটতির পাশাপাশি খাদ্য পুষ্টিহীনতার জন্য মানুষ কত প্রতিকূলতা মোকাবিলা করেছে। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম মেয়াদে ক্ষমতা এসে 1600 মেগাওয়াটকে 4300 মেগাওয়াটে নিলেন, আর আজকে সেই বিদ্যুৎ 30,000 মেগাওয়াট উৎপাদন নয়, সারা বাংলাদেশের সর্বত্র সবার ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। শুধু বিদ্যুৎ সংযোগ নয়, আমি আমার বাসায় টেলিফোন সংযোগ ছিল, এবং I was prouded in the locality because I have a home connectivity to reach in whole over the world. এবং IDD টেলিফোন বলতো তখন। তো এটা আপনার আজকে বিকজ অফ দ্য ব্লেসিং অফ শেখ হাসিনা আমরা কিন্তু সারা বাংলাদেশে আজকে সব জায়গায় আপনার টেলিকমিউনিকেশন, ইউ হ্যাভ বিন কানেক্টেড। আপনি পুষ্টির কথা বলেন, আমি এর আগে এখানে বলেছিলাম কি না, বাট আজকে বিভিন্ন কারণে আমার কষ্ট থেকে কথাগুলো বলার ইচ্ছা খুব হচ্ছে। আমাদের গ্রামের বাজারে একটা গরু যখন জবাই করা হতো, সেই গরুটির মাংস ওই হাটের দিন পূর্ণ বিক্রি হতো না, এবং হবে কি না এই জন্য কিন্তু যিনি মাংস বিক্রেতা তার কাছে শঙ্কা ছিল। বাজারে কখনো একটি ফলের দোকান আমি দেখিনি, কিন্তু আজকে সেই বাজারে আবার এই কিছুদিন আগে আমার বাড়ির একটি অনুষ্ঠান হচ্ছে। আমি যেহেতু রাজনৈতিক নেতা, আমার বাড়িতে প্রায় সময় আমি বাড়িতে গেলে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে 3-4টা গরু জবাই করা হয়েছে, অথবা আরও বেশি সংখ্যক। মানুষ যে পরিমাণ খেয়েছে, এরপরে আরও বেশি মানুষ হয়ে গেছে, মাংসের শর্ট পড়ছে। তো তাইলে তো এখন আমার বাড়ির লোকেরা তখন বলল যে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, বাজার থেকে মাংস নিয়ে আসা যাবে। তো বাসার থেকে দেখা গেছে যে আরও 2টার পরিমাণ গরুর মাংস নিয়ে আসলো। তো আমি বললাম যে এটা কেন, কীভাবে হলো? তো বলে বাজারে তো সারাক্ষণে গরু জবাই হইতে থাকে, যে বাজারে সপ্তাহে একটা গরু জবাই হইতো, আর সেটার মাংস বিক্রি হবে কিনা। আমার মনে হয় এই স্মৃতিটা যদি মিলাইতে যান, আপনারা যাদের গ্রামের সাথে সংযোগ আছে তারা কিন্তু, আমার মনে হয় এই স্মৃতিটা আমি সত্য বলছি কিনা আপনি কিন্তু মিলাই দেখতে পারেন। চট্টগ্রামে আমি গাড়ি নিয়ে ড্রাইভ করে যেতাম, 2টা ফলের দোকান ছিল স্টেশন রোডে, আর কোনো ফলের দোকান ছিল না। ঢাকা তো কয়েকটি জায়গাতে ছিল মাত্র, আর এখন আমার গ্রামের বাজারে অনেকগুলি ফলের দোকান আছে, এবং সেই ফলের দোকানে আমি যে চট্টগ্রামে 2টি দোকানের কথা বলি, সেই দোকানে ম্যাক্সিমাম ড্রাই ফ্রুটস থাকতো। সেখানে এরকম ভালো ভালো এই সমস্ত ফ্রুটসগুলা তখন এটা কল্পনা করা যেত না।
তো এটা বিকজ অফ দ্য চেঞ্জ অফ ইকোনমিক পাওয়ার অ্যান্ড ইকোনমিক স্ট্যাটাস অফ বাংলাদেশ, অল দিস চেঞ্জেস হ্যাভ বিন রিসিভড, এটা সম্ভব হয়েছে। তো বাংলাদেশে একটা বিরাট ট্রান্সফর্ম হয়েছে। আমি এর আগে ওখানে কয়েকবার ফিগার আউট করে বলেছিলাম, আমাদের $39 $94 দাঁড়িয়ে মাথাপিছু আয় দিয়ে বঙ্গবন্ধু যাত্রা আরম্ভ করেছেন। শেখ হাসিনা যাত্রা আরম্ভ করেছেন $500 মতন দিয়ে। আজকে সেই দেশটি $2,800। দ্যাট ইজ হোয়ার দেয়ার ইজ এ per capita income is more than $6,000. So more or less everybody will be own of a car. It is a common strategy of the whole over the world. Once we have a per capita income is more than $6,000, then on an average you can claim that everybody will be own of a car. এখন আমি যখন নাকি আমার নির্বাচনী এলাকাতে প্রথম নির্বাচন করি, তো তখন আমার কাছে তখন আমি গাড়ি নিয়ে যেতাম, আমার কিছু কম্পিটিটর ছিলেন তারাও গাড়ি নিয়ে যেতেন, কয়েকটা গাড়ি ছিল আমাদের। আর এখন আমি যখন আমার গ্রামের বাড়িতে আমি যখন এমপি হই প্রথম, ইট ওয়াজ নট পসিবল টু ড্রাইভ দ্য কার। আমার সারা জীবনে একটা মনের কষ্ট ছিল যে কখন আমার বাড়ির গেটের ভিতরে আমি গাড়ি নিয়ে যেতে পারবো। তা আমি এমপি হওয়ার পরে এটা হয়েছে হয়তো, কিন্তু এখন আমার বাড়িতে না, বহু বাড়িতেই গাড়ি যায়, সব বাড়িতে যায়। এবং দেখা গেছে যে সবার বাড়িতে যেমনি গাড়ি যায়, ঠিক তেমনিভাবে রাস্তাতে প্রচুর গাড়ি আসা যাওয়া করে। তো এটার এই বদলে যাওয়া বাংলাদেশ, এটার নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আজকে আমাদের অনেক রকম সমস্যার সমাধান হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা 2041 সালে উন্নত বাংলাদেশ, এবং সে বাংলাদেশ গড়ার জন্য আমাদের পথ নকশা তৈরি করা আছে। আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিকী আজ গোয়িং টু বি কনক্লুডেড, অ্যান্ড 5 years প্ল্যান ইজ গোয়িং টু বি ফর্মুলেটেড। এখন এটাকে ফর্মুলেট করা হচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু এতগুলা 5 year প্ল্যান কিন্তু আমরা কমপ্লিট করেছি। কারা করে আমরা যে 5 years প্ল্যানটা করেছি, এগুলো সাকসেসফুলি আমরা সবগুলো ইমপ্লিমেন্ট করতে পেরেছি। তো এখন এলজিডি মন্ত্রী হিসাবে আপনাদের সাথে আমার এই বিগত সময়গুলোতে কাজ করতে গিয়ে আমার কাছে আমি প্রথম থেকে প্রতিমান হয়েছে এখানে খুব সক্ষম, এডুকেটেড, মোরালি স্ট্রং এবং রেসপন্সিবল, কমিটেড পিপলস হ্যাভ বিন এমপ্লয়েড ইন দিস অর্গানাইজেশন, এবং প্রথম থেকে আমি পেয়েছি। এবং আমি এর আগেও আপনাদের কামরুল ইসলাম সিদ্দিকী সহ সকল প্রিডেসেসরদের প্রতি আমি সম্মান প্রদর্শন করি, যাদের অনেক অবদানের পরিপ্রেক্ষিতে আজকে এই প্রতিষ্ঠানটি একটি গর্বিত প্রতিষ্ঠান। এখানে আমি সংযুক্ত হয়ে আমার অবজারভেশনে যে সমস্তগুলো এসেছে, আমি চেষ্টা করেছি সেই সমস্তগুলোকে আপনাদের কাছে পয়েন্ট আউট করে দেওয়ার জন্য। এখানে 51 দফা নির্দেশনা আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা কোভিডকালীন সময়ে মোস্টলি যখন নাকি আমরা ভার্চুয়াল মিটিং করতাম, আমাদের সব প্রকৌশলীরা, জেলা লেভেলের নির্বাহী প্রকৌশলীরা যখন সংযুক্ত থাকতো, তখন আমি কথাগুলো বলেছি। আই এম নট এ ইঞ্জিনিয়ার, বাট আমি ব্যক্তিগত জীবনে আমার পরিচয় আপনারা জানেন যে আই হ্যাভ স্টার্ট মাই কেরিয়ার উইথ দ্য বিজনেস অ্যান্ড আই হ্যাভ এস্টাবলিশ গুড নাম্বারস অফ ইন্ডাস্ট্রি। স্বাভাবিকভাবে সব ইন্ডাস্ট্রিতে অনেক বিল্ডিং টিল্ডিং আমাকে করতে হয়েছে। আর আমি যেহেতু একজন একেবারেই ক্ষুদ্র থেকে এরকম একটা বড় অবস্থা, আমার তুলনায় বড়, মানে অনেকের তুলনায় আমি অনেক বড় লোক না, কিন্তু আমি একেবারে হতদরিদ্র মানুষটি। when I started my journey I did not have any capital, without any source of the capital. So when I start my journey, and through crossing these terrible ways, I have to face, I have to learn, I have to innovate lot of things. So this is why this is the capital of me. এলজিডি, এবং সে কারণে আমি অনেক বিল্ডিং করেছি, রড, সিমেন্ট, বালি এগুলোকে বুঝি, রাস্তা কনস্ট্রাকশনটা বুঝি। কারণ আমি তো রাস্তা কনস্ট্রাকশনের কাজ করি না, ঠিকাদার ছিলাম না, কিন্তু আমার বাড়িতে যাওয়ার জন্য, আমার ফ্যাক্টরিতে যাওয়ার জন্য কখনো কখনো আমার নিজের টাকা দিয়েও রাস্তা করতে হয়েছে। তো সেই সমস্ত কারণে বিল্ডিং করা আমি শিখেছি, ইত্যাদি ইত্যাদি। এখান থেকে কিন্তু আমার এই বিদ্যা নয়, এটা আমি যখন মন্ত্রী হলাম 1-2 বছরের ভিতরে কি অবজারভেশন আছে
কী ফাইন্ডিং আছে সে ফাইন্ডিংগুলোকে আমি কম্পাইল করেছি এবং এগুলো নিয়ে আমি বিভিন্ন প্রকৌশলীর সাথে কথা বলছি, ঠিকাদারদের সাথে কথা বলছি এবং কথা বলে সেখান থেকে আমি ক্রোনোলজিক্যালি আমার যে সমস্ত বুদ্ধি আসছে মাথায় সেটা অনুযায়ী এই নির্দেশনাগুলো বিভিন্ন সময় দিয়েছি এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এটাকে আপনারা একটা পুস্তিকা আকারে প্রণয়ন করে সব জায়গায় বিতরণ করেছেন এবং এতে করে আমি বিশ্বাস করি যে সবাই উপকৃত হবে। আমার এপিএস আমাকে এসে বলল যে স্যার আমাদের এই যে রাস্তা কেটে রাখার বিষয়ে, কেটে রেখে ফেলে চলে যায় এই ব্যাপারে আপনি, তখন আমি নোট করতে গিয়ে হঠাৎ করে আমার মনে হলো যে এটা তো এই 51 নির্দেশনার মধ্যে ডাইরেক্টিভের মধ্যে আছে। তো যে 2 নম্বরে আমি দেখতেছি রাস্তার বক্স একসাথে বেশি কাটা যাবে না, যতটুকু যথাযথভাবে ব্যবস্থা করা সম্ভব ততটুকু কাটতে হবে, বক্স কেটে ফেলে রাখা যাবে না। এটা একটা সামাজিক একটা অপরাধ হিসাবে গণ্য হবে, কারণ আমি যখন বক্স কেটে যাই তখন একটা মানুষ যখন এই গাড়ি চালাইতে যায় গিয়ে সে এখানে গাড়ি পড়ে যেতে পারে। বিভিন্ন ধরনের মানুষের আগে তো রাস্তাটা ভাঙা ছিল কিন্তু মানুষ হাঁটতে পারতো অথবা কষ্ট করে রিক্সায় যেতে পারতো, কিন্তু এখন এটাতে দুইটার হাঁটাটাও সমস্যা হয়ে যাচ্ছে, রিক্সায় যেতে পারছে না, গাড়ি চালাতে পারছে না। সো এই সমস্ত বিষয়ে আমাদেরকে কেয়ারফুল হতে হবে। আমি আর অন্যগুলোতে যাব না, এগুলো আপনারা নিশ্চয়ই ভালো করে বোঝেন। এই সমস্যারও আমার মনে হয় অনেক সমাধান হয়ে গেছে, বাট আমি অ্যাজ এ হোল বলি যে আপনারা ভালো করছেন, এটা আপনাদেরকে খুশি করার জন্য না, বাট আপনি যখন একটা ভালো কাজ করেন তখন আমাকে তো বলতে হবে। আর আমি চাই আমি আরও বেশি বলি, আর আমার বলতে ভালো লাগে যে এর সাথে আমি সম্পৃক্ত আছি। আপনারা আমাকে ওন করছেন এবং আপনারা আমার কথাগুলো শুনছেন, অথবা আপনাদের মধ্যে এটা ছিল, এরকম আপনার তাড়না ছিল মনের ভিতরে, সেটাকে আমি যখন নেতৃত্ব দিতে কথাগুলো বলেছি তখন আপনারা এটাকে খুব সাদরে গ্রহণ করেছেন। আপনার প্রশিক্ষণ একাডেমির কথা বলেছেন গাজীপুরে, আমার একটা যখন নাকি আই হ্যাভ ভিজিটেড দ্য ইন্ডিয়া টার্বো, লার্জ অ্যান্ড টার্বো যখন সেখানে আমি গিয়ে শিখলাম, ও দ্যাট ইজ এ ফ্যান্টাস্টিক থিং। আমি তো আমার বিল্ডিংয়ের ছাদে আমি ঢালাইয়ের সময় অনেক সময় দাঁড়িয়ে থাকতাম যখন নাকি আর্লি লাইফে, তো তখন দেখতাম যে অনেকগুলা লোক শুধু আপনার রড বাইন্ডিং করে, তারপরে বাইন্ডিং আবার প্রবলেম হয়, আবার আরেকজন দেখে যে বকা দিচ্ছে, তারপরে দিয়েতে অনেক হয়। তো ওখানে দেখলাম যে ছাদ বাঁধতেছে একটা টুলস একটা দিয়ে, আমি দেখলাম যে এটা দিয়ে এত অল্প সময়ে অনেক বেশি বেঁধে ফেলতেছে, একজন 20 জন লোকের কাজ 2 জনে করে ফেলতেছে। আচ্ছা ফাইন, তারপর আমি দেখলাম ইট গাঁথতেছে। তো এখন ইটটা যদি সরাসরি সোজা সিধা যদি গাঁথে তাইলে হবে কি, একদম যদি এটা যে অ্যালাইনমেন্ট ঠিক থাকে তাইলে সেখানে সিমেন্ট কম লাগবে এবং সিমেন্ট কম খরচ হওয়া মানে হলো যে আপনি আপনার কস্ট কমাইতে পারলেন, কিন্তু কোয়ালিটিও হলো আবার এটা হলো। আবার দেখা গেছে যে কয়েকটা ইট আমাদের লোকেরা তারা লাগাইতে পারে, তার চেয়ে অনেক বেশি ইট যারা নাকি ওখানে লার্জ অ্যান্ড টার্বোতে ট্রেন্ড তারা করে। আমি আবার থাইল্যান্ডে গেলাম, থাইল্যান্ডও সেখানে এক জায়গায় ভিজিট করতে, এটা আমি স্পন্টেনিয়াসলি গিয়েছি, সেখানে যাওয়ার পর দেখলাম তারাও করে, বাট তারাও ট্রেন্ড। তো ট্রেন্ড লোকেরা অনেক বেশি করতে পারে, তো হোয়াই নট উই হ্যাভ এ দিস কাইন্ডস অফ এ ট্রেনিং সেন্টার। তো এটার জন্য আবার আমি আমার মন্ত্রণালয়ে বলার পর দিয়ে আমাদের একজন এডিশনাল সেক্রেটারি ছিলেন, নাম না বলি, তো ওনারা আমাকে বিরাট একটা প্রজেক্ট করে দিলেন প্রায় 500 কোটি টাকা। তা আমি বললাম যে এটা হইতে কতদিন লাগবে? তো বলে স্যার একটু সময় তো লাগবে। আমি বলি 2-3 বছর লাগবে। তা আমি বললাম 2-3 বছর পরে আমি রেজাল্ট দেখবো, আমি তো আই ওয়ান্ট টু সি দি থিং হ্যাভ বিন বর্ন, এই বাচ্চাটা আগামী দিন বর্ন করছে এটা আমি দেখতে চাই। তো বলে যে স্যার এটা, তারপরে শেষে আমি এলজিডির আপনাদের এখানে যে একটা কোথায় থেকে আসতেছিলাম সেখানে আপনারা গাজীপুরে আমাকে বললো সচিবরা বলে যে একটু চা খাওয়ার জন্য। তা আমি ওখানে গেলাম, ওখানে গেলাম যে একটা ঘর পড়ে আছে, তারপরে কিছু মালামাল রাখা আছে। তা হেঁটে আমি বললাম যে তারপরে এখানে স্টার্ট করে দেন। হ্যাঁ, আমি ওই প্রজেক্টটা আসলে নিই নেই, আমাকে বলছে যে না নিলে পিএম খুশি হবে। আমি খুশি হওয়ার কারণটা কি? কারণ I could not show anything else. There is no confidence could be once the people could not be observe or could not be realized. আর রিয়েলাইজ করতে হলে তো ওনাকে এত তো সময় নেই, তুমি তো তারপরে যাই হোক মোরলেস এটা স্টার্ট হয়েছে। তবে আমরা এই সমস্ত বিষয়ে খুব আমি কেন কথাটা বলছি, আমি আমার ক্রেডিবিলিটি ক্লেম করার জন্য বলি না, আমি বলছি এই কারণে আসলে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। হোয়াট ইজ ইউর ম্যাজিক? আমি সব সময় বলি, সব জায়গায় বলি, তো পৃথিবীতে কিছুই ছিল না, গাছ ছিল, পানি ছিল, বাতাস ছিল, এই পৃথিবীতে সব কিছু মানুষ সৃষ্টি করছে। হাউ কুড পিপল কুড মেক, হাউ কুড পিপলস ক্যান জেনারেট, হাউ কুড ট্রান্সফর্ম ইন দিস প্রেজেন্ট স্ট্যাটাস, এটা একমাত্র কারণ হলো যে মানুষ জ্ঞান অর্জন করছেন।
হোয়েন পিপল অ্যাকোয়ার নলেজ ইয়েস হয়েছে, তখন সে কিন্তু করতে পারছে। এবং নলেজ ইজ দ্য সুপার পাওয়ার। এখন সে নলেজ আপনি যে যত বেশি আর্ন করতে পারবেন তত বেশি। এখন কনস্ট্রাকশন করার জন্য যদি সে প্রশিক্ষিত হয়, তাহলে 20 জনের কাজ 2 জনে করতে পারতেছে, সো দ্যাট ইট উইল বি অ্যাকচুয়ালি আলটিমেটলি ইট উইল গো টু দ্য ন্যাশনাল জিডিপি। হ্যাঁ, আমার গ্রোথের মধ্যে যাবে। তো আমি তো আই এম মিসইউজিং মাই ক্যাপাসিটি ওয়ার্কিং আওয়ার অফ দ্য পিপল, এবং তাকে আমি টাকাও বেশি দিচ্ছি। তারপরে সামগ্রিকভাবে যখন আমি চিন্তা করি, তো এই জন্য প্রশিক্ষণটা খুব দরকার। প্রশিক্ষণের কথা আমি বলেছিলাম শুধুমাত্র, হ্যাঁ 500 কোটি টাকার প্রকল্প লাগবে, একসময় হতে পারে যদি আমি একসময় দেখাতে পারি যে না, এই প্রতিষ্ঠান দিয়ে আমি যাত্রা আরম্ভ করেছি, কিন্তু আজকে এটা একেবারেই খুব ক্রেডিবল একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, এখান থেকে ওয়ার্থি থিং আর প্রডিউসিং, সো দ্যাট আই উইল বি এনকারেজড, অ্যান্ড হোয়েন এভার আই উইল প্রডিউস টু মাই হায়ার অথরিটি, দেন দে উইল অলসো এনকারেজ টু গিভ দ্য অ্যাপ্রুভাল। তো আমি মনে করি সেটা দরকার। আমার এখানে স্বপ্ন ছিল যে আপনারা প্রশিক্ষণ করবেন, কি বলে, প্রশিক্ষণাগার করবেন, প্রত্যেকটা জেলাতে একটা করবেন, কারণ সব শ্রমিকদের এখানে দেওয়া যাবে না। এখানের মধ্যে শ্রমিক যে সমস্ত রাজমিস্ত্রি আছে তাদেরকে ট্রেনিং দিবেন। এরপর ঠিকাদার, এখন ঠিকাদার সে ব্যবসা করে, হোয়াট মাই প্রবলেম ইজ দ্যাট হোয়াই আই উইল ইনভলভ উইথ অ্যাবাউট হিজ ইনকাম, দিস ইজ নট দ্য হিজ ইনকাম, দিস ইজ মাই ইনকাম, এভরিবডিজ ইনকাম, farmers is cultivating the rice, paddy and anything else, and the fisherman is culturing the fish. তো এখন আমি কাজ করতেছি, সবার কাজের যে ফলাফলগুলো, এটাই তো কালেকটিভলি ইট ইজ দ্য ইনকাম অফ দ্য নেশন। আপনার ইনকাম, আমার ক্যাপাসিটি, আপনার ক্যাপাসিটি, আমার বিনিয়োগ, আপনার বিনিয়োগ, যত কিছু ক্রিয়েশন হচ্ছে সবগুলোই তো আলটিমেটলি দেশের হবে। তো অতএব আমরা জায়গাতে ঠিকাদার কী করে, এখন ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে লেখাপড়া শিখে তারপরে দিয়ে সে হয়তো চাকরি বাকরি পায় নাই, তারপরে দিয়ে অথবা চাকরি বাকরি তার, তো সে ঠিকাদার হলো। ঠিকাদার তো আর কিছু জানে না। এখন ঠিকাদার তো আমার বানানোর দরকার, তো আপনারা বানাবেন না, কে বানাবে ঠিকাদারটা? এখন ইজ ইট নট ইউর রেসপন্সিবিলিটি, ইজ ইট নট মাই রেসপন্সিবিলিটি টু গ্রো আপ দ্য কারেক্ট পিপল? তো আমি এটার জন্য কি আমার দায়িত্ব নিতে হবে না? তো এই ঠিকাদারকেও আমি বলছি যে এখানে একটা শর্ট কোর্স করাই দেন, একটা কারিকুলাম বানান না আপনারা। আমি একটা $51 একটা দিছি, এটা একটা কিছু, এটা খুব একটা বড় কিছু না, কিন্তু আপনার একটা কারিকুলাম বানান। আমি বলছি থাইল্যান্ডে আমি একটা প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম, দোজ হু আর আমরা কয় যে কন্টিনিউয়াসলি গিভিং দ্য ট্রেনিং দ্য পিপল, তারপরে ভারতে করে। তো আপনারা এরকম কিছু করেন, সেখান থেকে শিখুক। আর এরপরে দিয়ে আমরা নতুন ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্টমেন্ট হয় প্রকৌশলী। তো সে বিএসসি পাস করে আসছে, বোর্ড থেকে পাস, হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বাট হি ডিড নট হ্যাভ দ্য প্র্যাকটিক্যাল ট্রেনিং। একাডেমিক্যালি হি মাইট বি ডিড গুড, বাট প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে আগামী দিন বলে যে করতে শিখবে, করতে যে পরিমাণ ভুল করে, যে পরিমাণ কস্ট অ্যাঙ্কার করবে, তো তার চেয়ে আপনি প্রশিক্ষণ দিয়ে দেওয়াটা ভালো না? তো এখন ঠিকাদার যখন সে প্রশিক্ষিত ঠিকাদার হবে, তখন কিন্তু সে আর তারও লস হবে না। তার লস মানে আলটিমেটলি দেশের লস। সে তো ভুল করিয়া, সে জানে না, বুঝে না কীভাবে ঠিকাদারি করবে। আর এখানে ওই যে কারাপশানের কথাটা আমাদের সচিব সাহেব বলছেন, আই অ্যাপ্রিসিয়েট হিম। একটা লোক যখন নাকি আপনি দুই নৌকাতে পা দিতে পারবেন না, এখানেও দেবেন, ওখানেও দেবেন, ভালো করবেন, খারাপ করবেন। তো এখন আপনি যদি মনে করেন যে শুধুমাত্র ওই রাত্রেবেলায় এসে খোয়া পেলে দেবো, রাত্রিবেলায় ঢালাই করে ফেলবো, গোপনে করে ফেলবো, আর আপনার সাথে ইনকনাইভেন্স করবে, অথবা যে কোনোভাবে শোক করবে, তখন হবে কি তার মস্তিষ্কের মধ্যে সে কিন্তু সবসময় বাঁকা পথে চলার জন্য, ইজি আর্নিংয়ের জন্য এবং খারাপ পথে যাওয়ার জন্য সে চেষ্টা করবে। কিন্তু যদি সেখানে স্ট্রিক্টলি আপনি যদি ওটাকে মেজার করেন, কন্ট্রোল করেন, তাহলে হবে সেই করাপশন করবে না। আর করাপশন না করে যখন টাকা কামাবে, তাকে অনেক ল্যাবোরিয়াস হইতে হবে, অনেক ক্রিয়েটিভ হইতে হবে, অনেক ইনোভেটিভ হইতে হবে। সো ইন দ্যাট কনটেক্সট ওয়ান্স হি মেক মানি, দ্যাট মানি উইল বি সাস্টেনেবল, অ্যান্ড এটা তার জন্য লাভ হবে, এবং সে টাকা সে অনেক কিছু শিখিয়ে ফেলবে। অর্থাৎ কষ্ট করে টাকা কামাইলে অনেক কিছু শিখিয়ে ফেলবেন। ব্যাংক থেকে লুট করে টাকা নিয়ে গেলেন, ইউ উইল নট লার্ন এনিথিং। ওয়ান্স উইদিন দ্য ফিউ ইয়ার্স ইউ উইল লুজ মানি। তো আমি মনে করেন যে যেহেতু আমার সারা জীবনে অনেক কষ্ট করে টাকা কামাইছি, তো আই এম এ মিনিস্টার নাও, আই ডু নট টেক কেয়ার মাই পার্সোনাল বিজনেস, আই নেভার গো দেয়ার, আই ডু নট হ্যাভ দ্য ইনভলভমেন্ট। বাট ইভেন আফটার দ্যাট, প্রথমবারে আমি ধাক্কা খেয়েছি 96 থেকে 2001 সাল, সব লুট করে ফেলছে, নষ্ট হয়ে গেছে। তো কিন্তু পরবর্তীতে আমি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে অটোমেশনের মাধ্যম দিয়ে এমনভাবে করেছি, এখন আমি টেক কেয়ার না করলেও কিন্তু এই প্রতিষ্ঠানটা ঠিকভাবে চলছে, স্টিল ইট এ গুড ইনকাম জেনারেটিভ। আমি যত এটাকে ছোটো করে এখন চালাই এনিওয়ে। তো এখন বিষয়টা হলো যে কি, আপনি লোকটি ক্রিয়েটিভ বানান,
নলেজিয়াস বানান, ইনোভেটিভ বানান। আমি এখান থেকে একজন ইঞ্জিনিয়ারকে ওই আপনার আমাদের চিফ ইঞ্জিনিয়ারকে বলে চিটাগাঙ্গে একটা প্রকল্প 2,500 কোটি টাকার, তো এটা দেওয়া হয়েছিল। তো আমার কাছে অভিজ্ঞতা হলো অথবা আমি ইনফরমেশন পেলাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরকম রাইট আপনার পিড়ি হওয়ার মতো লোক নেই। তো সেখান থেকে তখন আমি বলি এলজিডি থেকে দেন। তো এলজিডি থেকে খুঁজতে খুঁজতে একটা ভালো লোককে পাওয়া গেছে, তাকে দেওয়া হয়েছে এবং সে দেওয়ার পর দিয়ে এখন সেখানের মধ্যে আবার কিছু প্রবলেম হয়েছে। তো এখন আরেকজন নাকি গেছে, বাট আমি চিফ ইঞ্জিনিয়ারকে আজকে বলে যাই, সচিব সাহেব আপনারা একটু নোট রাখেন যে চিটাগাঙ্গে 2,500 কোটি টাকার একটা প্রকল্প আছে, রাষ্ট্রের টাকা খেয়ে ফেলার জন্য দেওয়া হয় না, আর কাউ চোর সৃষ্টি করার জন্য দেওয়া হয় না, কোথাও ডাফার সৃষ্টি করার জন্য দেওয়া হয় না, রাষ্ট্রের টাকা রাষ্ট্রের জনগণের ক্ষতি করার জন্য দেওয়া হয় না। জনগণ মানে যিনি টাকা চুরি করেন, নষ্ট করেন, যিনি নাকি কাজটা ঠিকমতো করেন না, তিনিও ক্ষতি করেন। এখন আমার কথা হলো যে আমাদের 100% সঠিক কাজ করেন, কাজের কোয়ালিটি অ্যাবসলিউট করেন, টাইম লাইন ঠিক রাখেন। ইফ দ্য রোড ইজ প্রোডাক্টিভ, ইভেন আফটার দ্যাট ইফ এনি অফ দ্য ফিল্পারেজ, এনি অফ দ্য একটু এদেশে হলো, তাইলে কিন্তু আলটিমেটলি আমার রাষ্ট্র কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু আপনি কাজ খারাপ করবেন, কোয়ালিটি খারাপ করবেন এবং দীর্ঘায়িত করবেন এবং এটি নন প্রোডাক্টিভ করবেন, মানে দ্যাট ইনকাম নন জেনারেটিভ হবে, এটা কি কাউকে স্পেয়ার করা যাবে? তো আমাদের পাবলিক হেলথের চিফ ইঞ্জিনিয়ার আমাকে আপডেট করেছেন, আমি খুব খুশি হয়েছি যে আপনার উনি বেশ কিছু লোকের অ্যাকশান নিয়েছেন। এবং হ্যাঁ, আমি আবার একটা লোকের আপনি খামাখা অ্যাকশান নেবেন, কারোকে সাসপেন্ড করে দেবেন, কারো শাস্তির ব্যবস্থা করবেন কোনো কারণ ছাড়া, তাহলে এটা কিন্তু আমার ভালো চোখে দেখবো না। এখানে পরিষ্কার কথা, ভালো যিনি কাজ করেন তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে, আর তাকে যদি অ্যাপ্রিসিয়েট না করা হয়, এটা দুর্নীতির থেকেও আবার খারাপ। আবার একজন খারাপ কাজ করে তাকে বর্ষনা করতে হবে, তাকে অ্যাকাউন্টেবল করতে হবে, তাকে আপনার শৃঙ্খলার আওতায় নিয়ে আসতে হবে, পানিশমেন্ট দিতে হবে। আর এটা যদি দেওয়া হয় তখন সেক্ষেত্রে যে জিনিসটা হবে, তাদের পিপলস উইল বি অ্যাওয়ার। এখন কিন্তু আপনি তাকে সাহায্য করছেন, আর এটা দুর্নীতির থেকে অনেক বেশি ক্ষতিকর। তবে এই বিষয়গুলো আপনারা আমার মনে হয় সতর্কতার সহিত আপনাদেরকে বিবেচনায় রাখা দরকার। তো আমি আর ইউনি ব্লকের কথা বলেছেন আপনারা, তারপরে যে আমাদের সচিব সাহেব এক্সটেরিয়র ভিউর কথা বলেছেন, আমি ওটা নোট করে রাখলাম। তো আমি ওই যে বিল্ডিং দেখতে সুন্দর টুন্দর করা, যে এক্সটেরিয়র আপনারা অনেক ভালো কনস্ট্রাকশন করেন, তো এক্সটেরিয়র ভিউ ইট কুড বি সামওয়ান মডেল আপনাদের হতে পারে, এরকম সুন্দর টুন্দর কোথায় কোথায়ও যদি, আর আইডিয়া জেনারেট করা দরকার এবং এগুলা। তো সেই সমস্ত কাজগুলো আপনারা করবেন। আমি মনে করি এই দেশটা আমাদের দেশ, আপনি এদেশের নাগরিক, আমি এদেশের নাগরিক, অনেক এক সাগর রক্তের বিনিময়ে দেশটা স্বাধীনতা এসেছে। আমি ছোট্ট মানুষ ছিলাম, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমার বাড়ি থেকে 30 কিলোমিটার হেঁটে সুয়াগাজী দিয়ে আমি কাকরি নদী পার হয়ে কাঠালিয়া ক্যাম্পে ছিলাম এবং সেখানে প্রশিক্ষণ নিয়েছি। সেখান থেকে আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হতো। এরপর সেখান থেকে আমি বড়মুড়া ক্যাম্পে গিয়েছি, বড়মুড়া ক্যাম্পে ছিলাম অনেক দিন। তারপরে সেখানে প্রশিক্ষণ দেওয়া এবং কিছু কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হতো। এখান থেকে পরে একবার আমি ছোট মানুষ ছিলাম, মায়ের সাথে দেখা করতে আসলাম, আমি 10ম শ্রেণীর ছাত্র ছিলাম, মায়ের সাথে দেখা করতে আসলাম। আসার পরে ওই দিন রাত্রে আমাদের বাড়ির সেনাবাহিনী আসবে কথা মনে করে আমার মামার বাড়িতে আমার বাবা নৌকায় করে আমাদেরকে সহ আমার বোনদেরকে, এবং আমার বোনরা সবাই বড় ছিল, আমার তখন এক বোন অবিবাহিত ছিল, তিনি আমাদের বাড়িতে ছিলেন, তিনি সহ আমরা সবাই মিলে আমার মামার বাড়ি, অনেক দুর্গম এলাকা, সেখানে রাজাকার এবং সেনাবাহিনী যেতে পারেন, ওখানে নিয়ে গেছে। সেখান থেকে আমাকে চট্টগ্রাম পাঠিয়ে দেওয়া হয়, আমি চট্টগ্রামে ছিলাম যুদ্ধের শেষ পর্যন্ত। অতএব এই জন্য আমি মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য কখনো অ্যাপ্লাই করি নাই। কিন্তু আমি কথাটা কেন বললাম, আমার এই মুক্তিযোদ্ধার গল্প বলার জন্য না, আমি এখানে অনেক স্মৃতি স্মরণ করতে পারবো না, কিন্তু এটা আমি দেখেছি কি পরিমাণ দুর্বিষহ, কি পরিমাণ কষ্টকর অবদান মুক্তিযোদ্ধারা রেখেছে দেশের জন্য। আমি আলাউদ্দিন সাহেব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এমপি হলেন 96 উপনির্বাচনে, পরবর্তীতে 2008 সালে উনি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। একদিন আমি ওনার কাছে গিয়েছিলাম, তো আমার সাথে একটু খাতির ছিল ওনার, আমাকে পছন্দ করতেন। তো যাওয়ার পর দিয়ে উনি ওনার অনেক কয়েকজনকে নিয়ে, একটু বন্ধুদেরকে নিয়ে গল্প করতেছেন। আমি ওর ঢুকে বেরিয়ে যে আমাকে ডেকে বসে আসেন বসি। তো বসে পরে দিয়ে ওনাদের
গল্পের কথা শুনতে শুনতে, মুক্তিযুদ্ধের কষ্টকর স্মৃতির কথা শুনতে শুনতে আমার অজান্তে আমার চোখে দিয়ে পানি পড়তেছিল। তো তখন উনি আমাকে আমার এই থাইতে হাত দিয়ে বললেন যে ডোন্ট বি ইমোশনাল, দ্যার ইজ এ লট অফ হিস্ট্রি, হাউ মাচ আই ক্যান এক্সপ্লেন ইউ। অনেক কষ্টের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। আমাদের পরিবারের অনেকে পাকিস্তান থাকতো। বাবার কাছে শুনেছি, বলেছে করাচিতে যখন হোটেলে খেতে যেতেন তখন বলতো এই শালা বাঙ্গাল আগিয়া পুষবে। আমি কিছু উর্দু বলতে পারি না, তো তখনও পারতাম না আর এখনও পারিনি। আর পাকিস্তানের প্রতি একটা ঘৃণা ছিল, যে কারণে পরবর্তীতে শিখার সুযোগ থাকা সত্ত্বেও আমি শিখিনি। তো কুছ খায়া নিয়ে খায়া, তারপর মানে অর্থাৎ দূর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বিদায় করে দাও। তো বাবা দেখতে শুনতে স্মার্ট ছিলেন, কেউ দেখলে সালাম না দিয়ে পারতো না, রাস্তাতে অপরিচিত লোকেরা দিত। কিন্তু আমার বাবা এরকম আমার ছাত্রদের কাছে শুনেছি, আমার আত্মীয় স্বজনদের কাছে শুনেছি, আমার নিজের অভিজ্ঞতাও আছে শহরে আসা, পাকিস্তানের দুর্ব্যবহারের কথা, বৈষম্যের কথা। বঙ্গবন্ধু এই এমনি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেন নাই। আর যে মানুষগুলো আমাদের জন্য অনেক অবদান রাখিছে তারা কিন্তু কেউ ফেরেশতা না, তারা কিন্তু অন্যায় করেন নাই তা না, তারা কিন্তু পরবর্তীতে কেউ কিন্তু সবাই অন্যায়কারী এটা তো আমি বলবো না। আমার পিতা যদি ত্রুটি বিচ্ছুতি থাকে, তিনি আমাকে জন্ম দিয়েছেন, তার জন্য আমি পৃথিবীর মুখ দেখতে পেরেছি। তার ত্রুটি বিচ্ছুতি চিহ্নিত করে আমি তাকে অপমান করার অধিকার আমার নাই। এটুকু মেনে নেওয়ার যদি আমার কাছে অনেক মুক্তিযোদ্ধারা আসে, এখানে আমার যারা ব্যক্তিগত কর্মকর্তা পিএস অথবা পিআরও যারা আছে, অনেক মুক্তিযোদ্ধা আসে, তারা এসে অনেক অসংলগ্ন কথা বলে, অনেক রকম যেভাবে ম্যানার্ড না এরকম কথা বলে। কিন্তু আমি কথাটাকে সাদরে শুনি এবং হৃদয়ে দিয়ে তাদেরকে এবং বিভিন্নভাবে অযৌক্তিক কথাটাকেও তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি তার কাজটা হয়তো করতে পারি না, কারণ আমার আইনে কভার করে না, নিয়মে কভার করে না, কিন্তু আমি তাকে অপমান অপদস্থ করি না, কারণ এটা আমার বুকে লাগে, আমার হৃদয়ে লাগে। এটা বাংলাদেশ। আমরা তো স্বপ্ন দেখেছি, সারা জীবন ছাত্র রাজনীতি গেছি, কলেজ বিশ্ববিদ্যালয় করে মনে মনে ভাবতাম একদিন আমরা একটা গর্বিত দেশ হব। কিন্তু সেই গর্বিত দেশ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে কে কী করেন, রাজনীতির কোন আইডিওলজি, আমি এখানে রাজনীতি বক্তৃতা দিতে আসিনি, কিন্তু আজকের এই সময়ে আমি কথাগুলো বলতে এসেছি। এর আগেও কিছু কথা বলেছি, হয়তো এই কথাগুলো অন্য সময় হলে বলতাম না। তো আপনার এই দেশটা তো বঙ্গবন্ধু যে সমস্ত কষ্টকর স্মৃতি আছে, জীবনের যে সমস্ত প্রতিকূলতা মোকাবিলা করেছেন, এগুলোর কি কোনো মূল্য নাই? কিসের বিনিময়ে আমার বাবার শ্রম কষ্টের প্রতিদান আমি দিব? কিসের বিনিময়ে আপনি আপনার মায়ের কষ্টের কথা, আপনার মা যিনি নাকি আপনাকে জন্ম দিয়েছেন, ছোটোবেলা লালন পালন করেছেন, তার কথা আপনি ভুলে যাবেন? এবং সে দেশটা বঙ্গবন্ধুর পরে দেখুন, আমি একটা ফিগার আউট করি, আপনার কথাটা বলি, $94 $140 বেশি পাকিস্তানিরা কখনো মাথা পিছু আয় করতে পারেন নাই 23 বছরে। আর বঙ্গবন্ধু 3.5 বছরে $277 নিছেন, $94 দিয়ে আরম্ভ করে। আর আজকে শেখ হাসিনা, তিনি আমার নেত্রী, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি 96 সনে প্রথম ক্ষমতায় এসে 100 বছরের খাদ্য ঘাটতি পূরণ করছেন। তিনি তখন প্রোগ্রাম করছেন বাংলাদেশের সব মানুষের কাছে বিদ্যুৎ দিবেন। তিনি তখন, আমার মনে আছে, আমি পার্লামেন্টের প্রসিডিউরগুলো চেক করে দেখেন, আই এম দ্য ফার্স্ট পারসন হু হ্যাভ রাইজ দিস ইস্যু ইন দ্য পার্লামেন্ট অ্যাবাউট দ্য সাবমেরিন কেবল। বেগম জিয়া ক্ষমতা আসার সময় 91 সনে ক্ষমতা আসার পরে তখন বিনা পয়সায় সাবমেরিন কেবল লাগানোর কথা ছিল। তখন ওরা বলছে সিক্রেসি আউট হয়ে যাবে, সাবমেরিন কেবল দেন নাই। শেখ হাসিনা সাবমেরিন কেবল, আমি বক্তৃতা দিয়েছি, উনি তখন নাসিম সাহেব টেলিকমিউনিকেশন মিনিস্টার ছিলেন, ওনাকে নির্দেশ দিয়েছেন। আমি লবিতে উনি বসা ছিল, তখন আমি যেমন সালাম দিয়েছি, উনি বলছেন না ভালো ইস্যু তুমি রাইজ করেছো। ওনার কারণে সেদিন টেন্ডার করা হয়েছে।
যদিও পরবর্তীতে 2001 সালে শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে সিঙ্গাপুর একটা কোম্পানি কাজটা পেয়েছে, তাকে ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়নি, কিন্তু নেত্রীর নামে দুর্নীতির মামলা করা হয়েছে। এটাতে আমি ওইটা বলার জন্য কথাটা বলছি না। ইট ওয়াজ হার ইনিশিয়েটিভ। 96 সন পর্যন্ত অনলি মোর্শেদ খান সিটি সেল ওয়াজ দ্য মোবাইল টেলিফোন। আমি নিজে আই এম দ্য উইটনেস, আমি তখনও অনেক বড় লোক মানুষ, 1.5 লক্ষ টাকা দিয়ে আমি মোবাইল সেট কিনছি। 1.5 লক্ষ টাকা মানে এখন 1.5 কোটি টাকাতে বেশি মনে হয়। তারপরে 15 টাকা কল করলে আর আসলে 7.5 টাকা, এটা শুধুমাত্র ঢাকার ভিতরে ছিল এই ফ্যাসিলিটিটা। আর শেখ হাসিনা ক্ষমতা এসে ডক্টর ইউনূস সাহেবকে গ্রামীণ ফোন দিলেন ডাইকাই না, ওনারা গিয়ে বসে থাকতেন, তারপরে দিয়ে গ্রামীণ ফোন দিলেন, একটেল সেবা এদেরকে দিলেন, যার জন্য কম্পিটিশন হলো খুব দ্রুত। আমাদের এরপরে আরেকটা সাবমেরিন কেবল ইনস্টল করা হলো, এখন স্যাটেলাইট স্টেশন আছে। বাট দ্য গার্লস, বয়েজ, দোজ হু আর লিভিং ইন দ্য রুরাল এরিয়া, দে ক্যান কানেক্টেড দেমসেলফ ফর এনিথিং এলস, শুধু তার আপনজনদের সাথে কথা বলার জন্য না, লেখাপড়া করা, জ্ঞান গরিমা অর্জন করা, ট্রেড অ্যান্ড কমার্স করার জন্য যত কিছুর দরকার ইউ ক্যান ডু। হু ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য ক্রিয়েটার, ইনোভেটর অফ অল দিস আইডিয়া অ্যান্ড ডুয়ার? শেখ হাসিনা করেছেন। তারপরে আজকে আমরা $2,800 মাথাপিছু আয়ের দেশ হয়েছে। তা আমি একটা কথা বলি, এখন দেশের মধ্যে আই হ্যাভ এ লট অফ ফেথ, আই এম এ মিনিস্টার, আই লাভ মাই কান্ট্রি। আমি দুধে দো আলতা না, আমি পবিত্র মানুষ না, আমার মধ্যে ত্রুটি বিচ্যুতি না, এটা বলি না, কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন নাকি এদেশের কোথায়ও দেশ, জাতি, মানুষের স্বার্থের পরিপন্থী, অথবা আমাদের মধ্যেও যারা থেকে দেশের সম্পদ লুট করে বিদেশে প্রচার করে, এটা কোনোভাবে আমাদের কাছে তো গ্রহণযোগ্য নয়। কিন্তু এইটুকু কিছু ত্রুটি বিচ্যুতি আছে, ভুল ভ্রান্তি আছে, আমাদেরও আছে। আমরা কোথায় কোথায় ফেল করছি, কোথায় সাকসেসফুল, কিন্তু 99% যদি আপনি হিসাব করেন, তাহলে আপনি কি এটা স্বীকার করবেন না? এই বাংলাদেশ আজকে যেখানে নাকি আসছে, ইট ইজ বিকজ অফ শেখ হাসিনা, আনলেস আদারওয়াইজ। আমার পরিষ্কার মনে আছে, হেনরি কিসিঞ্জার, দিন টাইম উই আর দ্য স্মল বয় অ্যান্ড এ স্টুডেন্ট অফ দ্য কলেজ অর ইউনিভার্সিটি, হেনরি কিসিঞ্জার ভিজিট করতে গিয়েছিলেন ওয়ার্ল্ড ব্যাংক, বললো যে ড্রপ দ্য মানি টু দ্য সি রাদার দেন টু বাংলাদেশ, বিকজ দিস মানি ডু নট হ্যাভ দ্য ফেট অ্যান্ড ইট উইল নেভার কাম ব্যাক অ্যান্ড দিস কান্ট্রি উইল নট এক্সিস্ট। আর নাও এর পরে দিয়ে বারাক ওবামা কেনিয়া তার ভিতর দেশে গিয়ে বললো, go Bangladesh and see how dramatically they have changed the fate of the common people through the automation and digitalization in the banking sector, special banking sector একটা বিষয়ে কথা বলতে গিয়ে। তো ইট ইজ বাংলাদেশ লিডার। কেন এর আগে তো 26 বছর আপনারা চালাইছেন, বঙ্গবন্ধুকে 75 সনে হত্যা করার পরে এরপরে দিয়ে 91 সন পর্যন্ত কত বছর? 21 বছরের মতন, 21 বছর। আর এরপরে বেগম জিয়া ক্ষমতা এসে 5 বছর, 26 বছর। তো কি করেছেন? জাস্ট ইউ কম্পেয়ার। আমরা কি দেখি নাই ওরিয়েন্টাল ব্যাংক তখন সব টাকা লুট হয়ে গেছে, এরপরে বিক্রি করে দেওয়া হয়েছে? আমরা কিন্তু দেখি নাই রূপালী ব্যাংক তখন কিরাম না কয় যে সৌদি রাজপরিবারের সন্তানের কাছে বিক্রি করে দেওয়ার? আমরা কি এটা দেখি নাই? আমরা তখন কি আমরা দেখি নাই? আমরা দেখি নাই সোনালী ব্যাংকের টাকা কীভাবে বিভিন্ন ধরনের লুটপাটকারীদেরকে লোনের নামে বিভিন্নভাবে দেওয়া হয়েছে? তখন আমরা কি দেখি নাই? আমি আমার এলাকাতে এলজিডির রাস্তা লাকসা মনোরগুঞ্জ, যেটাকে আমি প্রথম পাকা করেছিলাম এই রাস্তা, এরপর আমি দেখি নাই তখনকার সময় তো টাকার অনেক দাম ছিল, 85 লক্ষ টাকা আমাদের খন্দকার মোশাররফ সাহেবকে দিয়ে উদ্বোধন করা হয়েছে, সেটা কাজ না করে টাকাটা নিয়ে গিয়েছে, আমরা দেখি নাই। আর আজকে আমি অন্তত ক্লেম করে বলতে পারি যে এলজিডির মধ্যে এই কালচারটা নাই। শশী সাহেব, এই বাংলাদেশ আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, আমরা কোনো কিছু সব কিছু উঠতে পারি নাই, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে যেটা দেওয়া হয়েছে সেটা নেত্রী কী বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে, নাতিপুতিদেরকে দেওয়া হবে না, রাজাকারের সন্তানদেরকে দেওয়া হবে, রাজাকারের নাতিপুতিকে দেওয়া হবে। তবে রাজাকাররা কি করেছে? আমার আপন চাচাতো ভাই 2জনকে ধরে নিয়ে, পাঞ্জাবিরা ধরে নিয়ে, তাদের কত সুন্দর জীবন ছিল। হি ওয়াজ এ কোয়ালিফাইড
হি ওয়াজ এ গ্রাজুয়েট, অ্যান্ড আরেকজন ব্যবসা করতো, দুজনকে ধরে নিয়ে রাজাকাররা ধরাই দিয়ে সিগারেট ফ্যাক্টরিতে নিয়ে গুলি করে হত্যা করে, এরপর তাদের পরিবারে আত্মনাদ। আমাদের এলাকা থেকে বহু মহিলাকে, মেয়েদেরকে ধরে নিয়ে রাতের পর রাত, দিনের পর দিন তাদেরকে যে অমানবিক অত্যাচারটা করেছেন, সেদিন তো তার ভাইয়ের এরকম ইউনিভার্সিটির মতন যারা আজকে চিৎকার দেয়, তাদের মতন ছেলেরা তার তো সেখানে সিগারেট ফ্যাক্টরিতে যাইতে পারে না, রাস্তা রাস্তা দৌড়াইছে, কান্নাকাটি করছে। তার বাবার চিৎকারে তখন আকাশ বাতাস কাঁপছে। এবং কারা করছে? রাজাকাররা করছে। এখন রাজাকারের কথা আমি বলতে পারবো না। আর রাজাকার আপনি বলে যদি গর্ববোধ করেন, এটা আমার কাছে বড় দুঃখ হয়, বেদনা হয়। এটার সাথে কোনোটার সাথে মিলে না। আমার সন্তান কেন আজকে কথা বলবে? আমি আমাকে ধিক্কার জানাই যে আমি সেখানে ব্যর্থ হয়েছি। আপনার পেশা কি? আপনি কত বিত্তের মালিক আর কত ক্ষমতার মালিক, কিন্তু এটা তো হতে পারে না, এটা তো হয় না। অরাজকতা সৃষ্টি করে, হ্যাঁ, আজকে যদি ব্যাংকের টাকা লুট করে যারা, তাদের বিরুদ্ধে যদি একটা আন্দোলন হতো, যে দুর্নীতি করা যায় তাদের বিরুদ্ধে যদি একটা আন্দোলন হতো, তাহলে আমরা মনকে বুঝাইতে পারতাম কারা দুর্নীতির এই সমস্তগুলা সৃষ্টি করেছেন। ভাইরে, শেখ হাসিনা 2001 সালে নিউ ইয়র্কে ছিলেন 121টা দেশের রাষ্ট্রপ্রধানরা। চরম দারিদ্রতা পৃথিবী থেকে নির্মূল করার জন্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের সিগনেচার করা হয়। শেখ হাসিনা ওয়াজ সিগনেটরি। 2015 সালে মিলেনিয়াম, এটা কি বলে, এমডিজি সিগনেচার করেন। তারপরে সাইফুর রহমান সাহেব, আমি উইটনেস, বলছে দিস কাইন্ডস অফ প্রোগ্রাম ইট ইজ ইম্পসিবল লাইক উই কান্ট্রি। আর 2009 সালে আমরা যখন ক্ষমতা আসলাম, 2001 সালে সিগনেচার হয়েছে। আর 2009 সালে ক্ষমতা আসার পরে, এরপরে 2015 সালের ভিতরে 6 বছর পরে সবগুলা টার্গেট গোল অ্যাচিভ করে শেখ হাসিনা 6টা দেশের মধ্যে একটা দেশ বানাইছে, বাংলাদেশকে। আজকে এসডিজিতে কাজ করা হয়েছে, ডেল্টা প্ল্যান নিয়ে কাজ করা হচ্ছে। আজকে এতগুলো ইউনিভার্সিটি হয়েছে। আজকে কর্মক্ষেত্রের কথা বলেন, 2018 সালে তো কোটা পতা রহিত করে দেওয়া হয়েছে। সেটার এগেনস্টে যারা কোটা বাতিল কেন করা হলো সেই জন্য যারা মামলা করছেন, সে মামলার রায় হলো এখন যে কোটা থাকবে, হাইকোর্ট দিছে। সরকার আবার এটার বিরুদ্ধে আপিল করছে। অর্থাৎ যারা আন্দোলন করছে, সরকার তো তাদের সাথে আছে। তাইলে কিসের জন্য দেশে তাণ্ডব হবে? দেশে কিসের জন্য এই তাণ্ডবটা হবে? কেন আমাদের এই সমস্ত কোমলমতি ছেলে মেয়েদেরকে কারা বুঝাচ্ছেন এই সমস্ত কথাবার্তা? কারা এই কথাগুলো বলতেছেন? এই সমস্তভাবে আমাদেরকে আজকে আমরা সুখে আছি, শান্তিতে আছি। আপনি কয়েকটা বিসিএস হতো আগে, আমি খবর নিলাম যে 27 বছরে, অর্থাৎ 27টা বিসিএস হয়েছে আমরা ক্ষমতা আসার আগ পর্যন্ত, আর 15টা হয়েছে গত 15 বছরে। হ্যাঁ, কি হয়েছে কথা ঠিক? আর গত 38 থেকে 38, 39, 40, 41, 42, 43, 44, 45, হ্যাঁ, এই 2018 সালের পর থেকে কোটা পতা বাতিলের মাধ্যম দিয়ে সবাই বিসিএস কমপ্লিট করেছেন। এটা তো কোটার মাধ্যম দিয়ে হয় নাই। এখন আপনারা এখানে হাত তুলে আমাকে বলবেন যে কয়জন আপনারা কোটার মাধ্যম দিয়ে চাকরি পাইছেন? আমার মন্ত্রণালয়ে আমি খবর নিয়ে দেখলাম, ডিপটি সেক্রেটারি নাসির আমার পিএস, আমি জিজ্ঞেস করলাম যে কয়জন আছে, কয় স্যার 5% হবে না। আমি সচিব সাহেব জিজ্ঞেস করলাম আপনি কি কোটায় পাইছেন? ওই ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করে তিনি বলেন যে কোটা না, কেউ কোটা নাই। তাহলে কোটায় কয়টা পাইছে? এখন দ্বিতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীতে কোটা আছে। আমি একটা ঘটনা বলি আপনাদের এখানে। সিভিল ইঞ্জিনিয়ার আছে, আমি আমার এলাকাতে যখন নাকি আমাকে সবাই মিলে ধরে যে চাকরির জন্য, স্বাভাবিকভাবে আপনাদের ধরে সবাইকে ধরে, তো আমার লোকেরা যখন আমি বলে ভাই তোমার এটা আমি কিছু করতে পারবো না, আনলেস আদারওয়াইজ ইউ হ্যাভ বিন কোয়ালিফাইড ইন রিটেন এক্সাম, রিটেন পরীক্ষা পাস করো, তারপরে দিয়ে আমি তাও করতে পারবো, শুধু আমি সুপারিশ করতে পারবো তোমার ভাইবার জন্য, যদি ভাইবাকে তারা কিছু নাম্বার টাম্বার ফাইলে বাড়াই টাড়াই দিবে। খাবার এরপরে কী হলো,
অনেক ছেলেপেলে পাশ করলো। এখন যে পদে পাশ করছে কুমিল্লা থেকে 16টা নাকি 60টা, এখন সবগুলাই কুমিল্লার, সবগুলা। তাইলে কুমিল্লা ছাড়া আর কোথায় চাকরি হবে না। এখন জেলা কোটা যদি না থাকে তো তাহলে শুধু কুমিল্লারে চাকরি হবে। কারণ কুমিল্লা পাকিস্তান আমল থেকে আরম্ভ করে ওই সমস্ত ওই পশ্চিম পাকিস্তান তো 5টা প্রদেশ, এখানে একটা 6টা, এই 6টার মধ্যে কুমিল্লা ছিল, যে কুমিল্লা, বাউন্ডারি, চাঁদপুর তখন একটা জেলা ছিল, তার সবচেয়ে হাইস্ট লিটারেসি রেট ছিল, এবং সবচেয়ে সরকারি চাকরি, বেসরকারি চাকরি সব জায়গাতে তাদের আধিক্য ছিল। তো এখন এবার যখন নাকি এরকম হয় এলজিডিতে সবগুলো কুমিল্লা, কিন্তু কোটা নাই বলে কুমিল্লার থেকে হয় নাই। এখন আমাকে তখন আবার অভিযুক্ত করে যে তাহলে কোটার পক্ষে, আমি কোটার বিপক্ষে পক্ষের কথা বলছি না, আমাকে তো যুক্তিতে আসতে হবে। অন্যান্য পশ্চাৎপদ এলাকার মানুষদেরকে আমাকে তুলে আনতে হবে না? তারা তো ডিসকোয়ালিফাই নেয়, দে হ্যাভ বিন অলসো কোয়ালিফাইড, বাট ইন দ্য স্কোরে তারা হয়তো বা পিছনে আছে। তারা তো রিটেন পরীক্ষা পাশ করছে, ভাইভা পরীক্ষা পাশ করছে, প্রিলিমিনারিতে পাশ করছে, এরপরে যতগুলো আছে সবগুলোতে পাশ করছে। তো পাশ করার পর দিয়ে আপনি তাদের চাকরি দিচ্ছেন, তো তারা ট্যালেন্ট নয়, মেরিটই আসে নাই, তো তারা কীভাবে আসে? দিস কাইন্ডস অফ অল। এখন আমি বাচ্চাদেরকে সাথে যখন কথা বলি কলেজে, তার কাছে একটা মিসকনসেপশন ডেভেলপ করেছে। কি ডেভেলপ করছে? যে তারা বলে যে কোটা দিয়ে সব চাকরি হয়ে যায়, আমাদের তো ভবিষ্যৎ নেই। ইট ইজ নট ফ্যাক্ট। এখন এইগুলা বিভিন্ন সময় বলা হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে, বাট আই এম ইট ইজ ভেরি পেইনফুল যে আমাদের দেশে আজকে একটা অস্বস্তিকর পরিস্থিতি। তবে আমি কথাটা বলছি এই জন্য, কথাটা এখানে আমি সব কিছু অবজার্ভ করছি যে সো অল দ্য স্কোপ হান্টার, হ্যাঁ আমাদেরও কিছু ভুল ত্রুটি আছে, হয়তো থিং ডিড নট বিন হ্যান্ডেল ভেরি প্রপারলি। এই কথাটা আপনারা বললাম। আপনি এলজিডিতে একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, এই কথাটা ঠিক না। আপনার সমাজের একজন গুরুত্বপূর্ণ মানুষ, পরিবারে আপনি গুরুত্বপূর্ণ মানুষ, আপনার যেই সারাউন্ডিং এরিয়া আছে সেখানে গুরুত্বপূর্ণ মানুষ। সো আপনি শুধুমাত্র প্রকৌশলী, আপনি কি আপনার জন্য কাজ করেন? আর ইউ নট কন্ট্রিবিউটিং ফর দ্য নেশন? আপনি কি জাতির জন্য করেন না? এই যে রাস্তা করা নিয়ে আপনাকে মাসে বেতন দেওয়া হয়, আপনাকে কি আপনি কি মনে করেন এখানে আপনি এই বেতনের বিনিময়ে আপনি কাজ করেন? যদি বেতনের বিনিময়ে আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি ঠিকভাবে কাজ করতে পারবেন না। আমি আমার আত্মা থেকে বলছি, অ্যাজ আই এম ওনিং দ্য রেসপন্সিবিলিটি হ্যাভ বিন ডেলিগেটেড টু মি অ্যাজ এ মিনিস্টার, আমি এই জন্য আমার এনার্জির অভাব হয় না। আমার এনার্জিটা তখন থাকবে না যদি আমার কাছে একটা বার্ডেন হয়। কাজ তো একটা কষ্টকর। সকালে আমি ধরেন ভোরবেলায় ফজরের নামাজ পড়ে তাড়াহুড়া করে রেডি হয়ে আমাকে আবার বের হয়ে আসতে হয়। তো এখন তাইলে আমি যদি অন্যদের মতন, তাইলে আমি যদি একটু রিল্যাক্স করি, কারণ আমাকে আমার দায়িত্ববোধ, আমার বিবেকবোধ আমাকে তাড়া দেয়, এবং সে তাড়াটা আমাকে এনার্জি দেয়। আমি মনে করি আপনাকেও এনার্জি দেয়। আপনি ভোরবেলায় উঠে রাস্তা ভিজিট করতে চলে যান। আমি অনেক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলেছি রাত্রেবেলায়, সে দেখা যাচ্ছে রাত্রেবেলায় গিয়ে সেখানে সে নিজে গিয়ে রাস্তাটা দেখে সেখানে ছবি উঠেইয়া আমাকে আবার সকালবেলায় আমাকে এমন সময় পাঠাইছে যে আমি সকালে ঘুম থেকে উঠে মোবাইল যখন চেক করি তখন দেখি যে তিনি আমাকে হোয়াটসঅ্যাপে ছবি টবি সব পাঠাই দিয়েছেন। তো এটা কি আপনি বেতনের বিনিময় করেন? সেই সময় কি আপনার ওয়ার্কিং আওয়ার? আমরা সবাই কিন্তু আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, আপনার ত্রুটি বিচ্যুতি আছে, ভুলভ্রান্তি আছে, কিন্তু আপনি দেশের জন্য কাজ করেন। আমরা একটু ভালো করে ভেবে দেখি, আমার শুধু দায়িত্ব এখানে নয়, আমার পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, রাষ্ট্রের জন্য দায়িত্ব, এই গর্বিত দেশের দায়িত্ব, আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এই দায়িত্ববোধ আমাদের আছে। আমি মনে করি আপনারা স্ব জায়গা থেকে এই শুধুমাত্র কোটা আন্দোলন হয়তো 2 দিন পর শেষ হয়ে যাবে, এটা শেষ, কিন্তু আমরা বিবেক প্রসূত হইয়া আমাদের সামগ্রিক দায়িত্বগুলো পালন করি। ভোট আসবে, ইলেকশন হবে, আপনি যাকে খুশি তাকে ভোট দেবেন, ইউ কুড অ্যাসেস, বাট ভুল করলে খেসারত দিতে হবে। আর যদি সঠিক করেন তাই, এবং আপনি এই অধিকার আপনার আছে সুস্থ একটা ভোটের ব্যবস্থা করার জন্য, এবং করার কথা ওপিনিয়ন দেওয়ার, এটা হবে, এটা আপনি থাকবে, আমার থাকবে।
আমি মিনিস্টার সবসময় থাকবো না, সারা জীবন তো আমি মিনিস্টার থাকবো না। I might be, I will retire from the politics in course of time, but even after that, whenever I will common man, so should I be offloaded from all the responsibility of the society and the well-being of the nation? তো এই বিষয়গুলা আমি মনে হয়, তো যাই হোক, আমি এই কথাগুলো একটু আমার কষ্টের থেকে বললাম যে অন্নাহুদা দেশের মধ্যে একটা পরিস্থিতি সৃষ্টি করা এটা কোনোভাবেই কাম্য নয়। এবং আমরা অনেক কষ্ট করি দেশটাকে এই জায়গায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসাবে আমি কাজ করি, বাংলাদেশের একজন মন্ত্রী, এবং আমার বিবেক প্রসূত হয়ে আমি বলি যে এই দেশটা আমাদের এর চেয়ে ভালো আর কখনো হয় নাই, এর চেয়ে ভালো আমি দেখি না ভালো হওয়ার মতন। যা কিছু হয়েছে এটাকে আমরা লালন করি, পালন করি। আর আমাদের যে সমস্ত ভুল ভ্রান্তি আছে, যেমন আমি মিডিয়াকে বলি যে আপনি ইউ আর দ্য গুড মাস্টার অফ অ্যাকাউন্টেবল মি, আপনি আমাকে অ্যাকাউন্টেবল করেন। আমি মিডিয়াকে আমি সাধুবাদ জানাই, তারা আমার ক্রিটিসাইজ করবে, আমার ভুল ভ্রান্তি ধরাই দেবে, আমার সম্বন্ধে খারাপ কথা লিখবে, বাট আই উইল বি অ্যাওয়ার, আই উইল বি কশাস, তখন আমি সতর্ক হব। তো এর মধ্যে দিয়ে আমাদের সচিব সাহেব যোগদান করেছেন। আসলে আমি প্রথমে বলেছি না যে ওনাকে আমার 2 সপ্তাহ আমি একটু সময় নিয়েছি আপনাকে বুঝতে আর কি। তা আমার কাছে মনে হলো ওনার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব ভালো। আমি তো গ্রামের ছেলে, উনি শহরের ছেলে। তো ওনার মা কলেজের প্রিন্সিপাল ছিলেন, বাবা হ্যাঁ ডাক্তার ছিলেন। তো এবং he is also, we are both are from the same university. তো আমরা, এবং উনি একজন খুব ভালো কর্মকর্তা হিসেবে যথেষ্ট সুনাম আছে। তো যদি আমার কাছে প্রথম দিকে একটু আপনার দুর্নাম আসছিল আর কি, আমার কিছু করার নাই, আমাকে যারা সরবরাহ করছে তো তাদের কাছে, তাদের প্রতি আমার মানে তাদের প্রতি আমি তাদের খুশি না আর কি, সুখী না। তো আমার মনে হয় যে উনি একজন লেখাপড়া জানা মানুষ, ইজ এ ট্যালেন্ট অ্যান্ড ভেরি সিভিলাইজড পারসন অ্যান্ড নো হাউ টু হ্যান্ডেল দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড articulation, manner, behavior, and professionalism. So I am a professional. Tajul Islam is a nobody, but minister is the constitutional position. I am giving you the order, directive as a minister, not Tajul Islam. আমার গর্ব করার ব্যক্তির কোনো কিছু নেই। আর আমি এই কথাটা আমি কখনো ভুলে যাই না। আমি যেটুকু দূরত্ব বজায় রাখি সেটা আমার প্রফেশনালিজমের কারণে রাখি, আর মানবিক কারণে আমি কখনো সজ্ঞানে কারোর সাথে কেউ মনোকষ্ট পায় এটা আমি করতে চাই না। আল্লাহর কাছেও হাত তৈরি বলি, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে যে ক্ষমতাটা দিয়েছো এটা মানুষের কল্যাণের জন্য ব্যবহার করার তৌফিক দান করো, অকল্যাণের যেন ব্যবহৃত না হয়। তো আমরা সবার মধ্যে এরকম আমি বিশ্বাস করি মানবিক গুণাবলী আছে। তো সচিব সাহেব সহ আমরা I enjoyed this very tenure, অল্প সময় আমরা এনজয় করেছি। তো আমার 2 সপ্তাহ পরে আমার কাছে মনে হলো যে না, এখন তো মোটামুটি আমরা ইট ইজ মাই মরাল রেসপন্সিবিলিটি টু ইন্ট্রোডিউস হিম। হ্যাঁ, ওনাকে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু আমি শো আসলে তাহলে আমার এটাকে একটু ক্রেডিবল হবে, এটা একটু গ্লোরিয়াস হবে, এটা সম্মান হবে। এই জন্যই আজকে প্রথমে বলেছি যে এই জন্য আসা। তো আপনারা সবাই ভালো থাকেন। আমরা মৌলিক জায়গাতে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। আমি ওই সৈয়দ বলতেছিলাম যে যদি যার সাথে আমার যত খাতিরে থাকুক না কেন, আমার সম্বন্ধে একজনে একবার বললো যে আরে এ খুব খারাপ লোক, তো আমার সম্বন্ধে বললো। তো আমি বললাম যে হ্যাঁ কী বলছে, বলে যে খারাপ লোক, এর বউ ছেলে মেয়ে কারো কথা শোনা না। হ্যাঁ, আমি বললাম তাহলে তো এটা তো আমার গালি দিয়ে নেই, আমাকে অ্যাপ্রিসিয়েট করছে যে আমি কথা শুনবো যদি সঠিক হয়, আপনি বললেও শুনবো, আরেকজনে বললেও শুনবো যদি সঠিক হয়। তো আমি এই ব্যাপারে আমি খুব কনসার্ন থাকার চেষ্টা করি। আশা করি আপনারাও একই রকম মানসিকতা, ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, ভালো কাজটা করব, দেশ জাতি মানুষের কল্যাণের জন্য। এই পৃথিবী থেকে আমি চলে যাব, আমার নাম কেউ একবারও উচ্চারণ করবে না, আর করুক এটার জন্য আমি করার জন্য আমি খুব লালায়িত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দেখবেন, এবং আমার আত্মার কাছে তো আমি শান্তি পাবো যে আই ইউজ মাই টাইম ফর দ্য হিউম্যানিটি।
তো এটাই হলো যে আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি প্রত্যেকের কাছে। তো আপনারা ভালো থাকুন, এলজিডির উত্তরোত্তর সমৃদ্ধি সুনাম আরও বৃদ্ধি পাক এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। না, আমি তো মনে করি এখানে নির্দেশনার আমি না, আসলে এটা হলো যে আমাদের সংস্থাপন মন্ত্রণালয় আর যদি মাননীয় প্রধানমন্ত্রী, এটা বিষয়টা হলো যে এই বিষয়টা তো এখন আদালতকে আমরা বাংলাদেশের সংবিধানে হলো যে হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ ইজ কনস্টিটিউশন। তিনটে স্তম্ভ আছে, একটা হলো লেজিসলেচার পার্লামেন্ট, আরেকটা হলো এক্সিকিউটিভ, আরেকটা জুডিশিয়ারি। তো জুডিশিয়ারিকে স্বাধীনতা দেওয়া আছে এবং তারা তাদের কাজ স্বাধীনভাবে করবে এবং সেখানে অন্য অর্গানগুলার ইন্টারফেয়ার করার কোনো ক্ষমতা নাই। এটা সংবিধানটা এমনভাবে সারা পৃথিবীতে, তাহলে তো দেশ থাকবে না। আমি যদি এখানে যদি সরকার যদি বলে যে বিচার বিভাগকে এটা করো ওইটা করো, আর তারা যদি শুনে, তাহলে তো দেশ থাকবে না। মানুষের কাছে পারসেপশন হতে পারে যে কখনো কখনো সরকারের কথা মতো বিচার বিভাগ সরকারের কথায় চলে না, বিচার বিভাগ স্বাধীনভাবে চলে। এখানে কোটা প্রথা তো বাতিল করা হয়েছিল 2018 সালের অক্টোবর মাসে মাননীয় প্রধানমন্ত্রী। এখন বাতিলের বিরুদ্ধে কারা মামলা করেছেন, তো সে মামলাটা রায় হয়েছে এই মাসে মনে হয় প্রথম দিকে। তো রায় হওয়ার পরে সেখানে বলা হয়েছে যে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে বাতিল, এটাকে রহিত করা হয়েছে, এটাকে বাতিল করে দিয়েছে। তাহলে আগের কোটা প্রথা থেকে গেল। এখন এরা যখন আন্দোলন করছেন, তো তখন সরকার আবার এটার বিরুদ্ধে আপিল করছে। কি আপিল করছে? যে সরকার যে কোটা প্রথা রহিত যেটা করছেন সেটাকে এস্টাবলিশ করার জন্য। তো তাইলে তো তারা যেটা চাইতেছে আমরাও চাইতেছি সেটা। তাহলে আন্দোলনটা কিসের? ইউনিভার্সিটিতে পড়ে সে কি আপনার 3rd ক্লাস 4th ক্লাস এমপ্লয় হবে? তো তাহলে কিসের আন্দোলন হইতেছে? এটা তাদের মধ্যে একটা মিসকনসেপশন। এবং মুক্তিযোদ্ধা কয়জন আছে, তাদের নাতিপুতিও কয়জন পাবেন আপনি? এখন পর্যন্ত তো আমার 5% আমি পাই না আমার মিনিস্ট্রিতে। আমি এখানে ইঞ্জিনিয়ার সাহেবদেরকে হাত তোলায় ছোটো করতে চাই না। আমার তো মনে হয় না এখানে 5% কোটাতে চাকরি পাইছি এত বছরে, 25-30 বছরে, 50 বছরে। তো কোটা তো ইট ইজ নট দ্য ইস্যু। আপনার কি বাংলাদেশে শেখ হাসিনার অর্থনৈতিক উন্নয়নের কারণে আজকে কি অনেক কর্মক্ষেত্র বেড়ে গেছে না? এমপ্লয়মেন্ট অনেক বাড়ছে না? অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি হয়েছে না? তো সব ক্ষেত্রে বাড়ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, কর্মক্ষেত্র বাড়ছে, এমপ্লয়মেন্ট বাড়ছে, চাকরি বাড়ছে। তো তাইলে সেখানের মধ্যে যদি 2% 5% পায়, তার সমস্যাটা কোথায়? এটা একটা ষড়যন্ত্র দেশকে অস্থিতিশীল করার জন্য। আর কিছু কিছু দেশ, বাংলাদেশে আন্দোলন হচ্ছে, সেখানে ওই প্রেসিডেন্ট প্রার্থীকে গুলি করে দেওয়া হইতেছে। দেখা যাচ্ছে সেটার থেকে বাংলাদেশের বিষয়টা ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর পৃথিবীর সব দেশে তো হয়। ওই সমস্ত দেশে দেখা গেছে যে আপনার সাংবাদিকদেরকে দইরা 50-60 জনকে পিটাইয়া এরপরে জেলখানায় ঢুকিয়ে দিছে। বাট ডেমোক্রেসি ইজ আপহোল্ডিং দেয়ার। আর আমাদের এখানে ডেমোক্রেসি নাই। আর ডেমোক্রেসি ওখানে আছে, কোথায়? আমেরিকায়। তো এইটা এখন আমি এটা না বলতে চাই না। পদ্মা ব্রিজ কেন করলাম আমরা আমাদের টাকা দিয়ে? এখন 3 দিনের পথ 3 ঘন্টা যেতে পারে। এটাই হলো যে শেখ হাসিনার দোষ। কি কথাটা ঠিক? তো এখন এটার জন্য আজকে কেউ কেউ কথা বলে এবং কথা বলতে চান। তো সবাইকে ধন্যবাদ।